দর্শকরা খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আমি একটা বিষয় আজকে আপনাদের সামনে আনছি, সেটা হলো যে এই মুহূর্তে সারা দেশের 22টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। এটা একটা খবর, এবং এটাও খবর যে পশ্চিমবঙ্গে বিজেপি চমকপ্রদ সাফল্য লাভ করেছে। আসামে বিজেপি রেকর্ড ভোটে জিতেছে, এই প্রথম এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 82টি আসন জিতেছে। এবং এই ফলাফলের পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে কংগ্রেস 60 বছর পর প্রথম তামিলনাড়ুতে ক্ষমতার ভাগিদার হতে যাচ্ছে, এবং সারা দেশে কংগ্রেস সরকারে আছে, নিজের সরকার পরিচালনা করছে বা সরকারের শরিক, এরকম রাজ্যের সংখ্যা হলো 7। এই পরিসংখ্যানটা আমি কেন তুলে ধরলাম যে সারা দেশে এখন রাজ্যগুলি মূলত বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বিভক্ত। কংগ্রেস এখানে অনেক কম, কিন্তু মাঝখানে আস্তে আস্তে সব দল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে বিজেপির শরিক দল নবীন পটনায়কের যে দলটা ছিল, সেটা অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। উড়িষ্যাতে বিজেপি ক্ষমতায়, নীতিশ কুমারের যে দলটা যেটা বিজেপির শরিক ছিল, সেটাও এখন নাই হয়ে গেছে বলতে গেলে। গতকাল নীতিশ কুমারের ছেলেকে বিহারে মন্ত্রী করা হয়েছে। মহারাষ্ট্রে এনসিপি বা শিবসেনা আস্তে আস্তে শেষ হওয়ার দিকে। দিল্লিতে কেজরিওয়ালের দল ক্ষমতায় নেই, পাঞ্জাবেও কদিন থাকবে এটাও একটা দেখার বিষয়। অর্থাৎ একমাত্র পাঞ্জাব এই মুহূর্তে পাঞ্জাব বাদ দিলে কোনো জায়গায় কিন্তু কোনো আঞ্চলিক দল এই মুহূর্তে ক্ষমতায় নেই। অর্থাৎ দেশের রাজনীতিটা এখন একদিকে বিজেপি একদিকে কংগ্রেস এরকম একটা হতে যাচ্ছে। এবং কংগ্রেসকে আমরা শুধুমাত্র এই বিজয়টা নিয়ে আলোচনা করছি, পশ্চিমবঙ্গে বিজেপির জয়, কিন্তু কেরলে এবার ক্ষমতায় এসেছে কংগ্রেস। গতবার সিপিএম ছিল, এলডিএফ জোট ছিল, এবার ক্ষমতায় এসেছে কংগ্রেস। এবং তামিলনাড়ুতে টিবিকের লোকে ক্ষমতায় ভাগ বসাপে বিজয়ের দলের সঙ্গে একটা শেয়ারিং করছে, একটা ক্ষমতায় মন্ত্রিত্ব পেতে পারে বা সরকারে সামিল হবে কংগ্রেস। তো এর পাশাপাশি আবার কংগ্রেস ডিএমকেও ছাড়ছে না। অর্থাৎ কংগ্রেস এটা বুঝতে পারছে যে তাদের একার পক্ষে সারা ভারতে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। এবং এটা ঘটনা যে একমাত্র কংগ্রেস এখন পর্যন্ত বিজেপির সঙ্গে লড়াইয়ে টিকে আছে, অন্য আঞ্চলিক দলগুলো কিন্তু শেষ হয়ে গেছে। অগপর অবস্থা দেখুন, অগপকে অসমে এখন বিজেপির দয়ায় চলতে হচ্ছে। এবার তবুও তো দয়ায় চলতে হচ্ছে অগপকে। এবং তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন, এখন মমতা বলছেন যে রাহুল গান্ধী তাকে ফোন করেছেন, সোনিয়া গান্ধী তাকে ফোন করেছেন, অখিলেশ যাদব ফোন করেছেন, অর্থাৎ তিনি বলছেন যে ইন্ডিয়া জোটের কথা বলছেন। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তাই দেন এই জোটকে। হাস্য, আমেথিতে যখন রাহুল গান্ধী হেরেছিলেন তিনি তখন মস্করা করেছিলেন, আজকে সেই রাহুল গান্ধী শরণাপন্ন হতে হচ্ছে। অর্থাৎ আঞ্চলিক দলগুলো যে এখন অপ্রাসঙ্গিক হয়ে উঠছে, এতে কিন্তু কংগ্রেস কিন্তু একটা লাভজনক জায়গায় আসছে। আপনারা জানেন যে পৃথিবীতে কিছু শূন্যস্থান বলে কিছু থাকে না। আর যতগুলো আপনারা দল দেখছেন আঞ্চলিক দল, সবগুলো কিন্তু অগপ বাদ দিলে বা ডিএমকে বাদ দিলে সবগুলো কিন্তু ডিএমকেও কংগ্রেস থেকেই ভেঙে এসেছে। কিন্তু এরা কেউই গত 10 বছর 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আওয়ার পর এই যে শক্তিশালী বিজেপির সঙ্গে কিন্তু কেউই পেরে ওঠেনি। একমাত্র কংগ্রেসই এখন পর্যন্ত, মমতা পারলেন না, এখন পর্যন্ত কংগ্রেসই আছে টিকে। যদিও কংগ্রেসও ধীরে ধীরে নিশ্চিহ্ন হচ্ছে, কিন্তু এই দলগুলো যে ক্ষমতা হারাচ্ছে বা ক্রমশ দুর্বল হচ্ছে আঞ্চলিক দলগুলো, এই শূন্যস্থানটা কিন্তু কংগ্রেস পূরণ করতে পারে। তাই ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার কথা এখন সর্বত্র বলা হচ্ছে। 7টি রাজ্যে এখন পর্যন্ত কংগ্রেস ক্ষমতায় আছে, কংগ্রেস যেমন তেলেঙ্গানা কংগ্রেস, কর্ণাটক কংগ্রেস, হিমাচল প্রদেশ কংগ্রেস, জম্মু কাশ্মীরে কংগ্রেস আছে, তামিলনাড়ুতে আছে। তো এই 7টা রাজ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস আছে। তো এই ঝাড়খণ্ডে, তো এই যে কংগ্রেসের যে উপস্থিতি রয়েছে 7টি রাজ্যে যেখানে তারা সরকার চলছে, কিন্তু কংগ্রেসের যে মেইন সমস্যাটা হচ্ছে যে কংগ্রেস বিজেপির সঙ্গে যে হিন্দি হার্টল্যান্ডে বিজেপির সঙ্গে পেরে উঠছে না, এটা হলো কংগ্রেসের প্রথম সমস্যা।
হিন্দি হার্টল্যান্ড বলতে আমি বোঝাচ্ছি আমার সঙ্গে গুজরাটকেও ধরছি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান। মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতার পাশাপাশি গিয়েও পারছে না, যদিও ভোট আছে এখানে ভালো কংগ্রেসের। রাজস্থানেও কংগ্রেস গত লোকসভা নির্বাচনে ভালো পারফরমেন্স করেছে, কিন্তু বিধানসভাতে গিয়ে কী হয় এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু এইগুলো রাজ্যে যদি আসন সংখ্যা যদি কংগ্রেস বাড়াতে না পারে তাহলে বিজেপির সঙ্গে মোকাবিলা করা সম্ভব। কিন্তু এটা লক্ষ্য করছি গত কয়েক বছর থেকে এই রাজ্যগুলিতে, গুজরাট, এই রাজ্যগুলিতে কংগ্রেস কিন্তু বিজেপির সঙ্গে ফাইট করে যাচ্ছে। এখন উত্তরপ্রদেশের নির্বাচন আছে আগামীতে। উত্তরপ্রদেশের নির্বাচনে যদি আমরা দেখি যে উত্তরপ্রদেশের নির্বাচনে যদি বেঙ্গল মডেলটা প্রয়োগ করা হয় তাহলে এখানে অখিলেশ যাদব হারছেন নিঃসন্দেহে। এবং তখন যদি আবার সেই ইভিএম ভোট চুরির প্রসঙ্গটা আসে, SIR, তাহলে বিরোধীরা 2029 সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না বা নির্বাচন বয়কট করবে কি না, এটা একটা বিরাট প্রশ্ন এখন রাজনৈতিক মহলে উঠছে। তবে বাস্তব হলো এটা যে আঞ্চলিক দলগুলোকে এখন হয় বিজেপির দিকে যেতে হবে আর নাইলে কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। যদি তারা বিজেপির দিকে যায় তাহলে তারা নিশ্চিন্ত হয়ে যাবে। এর প্রমাণ অসংখ্য আমি আপনাদেরকে একটু আগে বললাম, নীতিশ কুমার থেকে শুরু করে নবীন পট্টনায়ক থেকে শুরু করে একনাথ শিন্দে থেকে শুরু করে যত আছেন সবাই। আপনারা মায়াবতীর কথা চিন্তা করেন, মায়াবতী আজ কোথায়? জাতীয় রাজনীতিতে মায়াবতীর কোনো স্থান নেই। মায়াবতী বিজেপির সঙ্গে যাওয়ার পর থেকে তার যে আসনগুলো ছিল সব এখন বিজেপির কাছে এসে গেছে, মায়াবতী এখন নহায়ার হয়ে গেছেন। তো সুতরাং আঞ্চলিক দলগুলিকে কংগ্রেসের দিকেই আসতে হবে। এখানে পরিষ্কারভাবে বুঝতে হবে এখানে দুটি ধারার লড়াই চলছে। একটা হলো বিজেপির লড়াই, বিজেপির যে হিন্দুত্ববাদ, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই, এবং আরেকটা হলো কংগ্রেসের তাদের যে তথাকথিত কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাঠামো, যুক্তরাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাঠামো যেটা, সেটার পক্ষে কংগ্রেস এবং এটার অন্য দলগুলো। কিন্তু অন্য দলগুলো বিজেপির সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি। এটা ঘটনা যে বিজেপি কংগ্রেসের অনেক ভোট নিয়েছে, কিন্তু কংগ্রেস দলকে নিঃশেষ করতে পারেনি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংসদ সদস্য তো কংগ্রেসেরই আছে, 99 জন আছেন। এখন পর্যন্ত সারা দেশে 21% মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে থাকেন। গত 2024 সালের নির্বাচনে কংগ্রেসকে ভোট দিয়েছেন। কিন্তু তারপরও বিভিন্ন রাজ্যে কংগ্রেসের শক্তি দিনে দিনে কমছে। এর কারণ হলো আঞ্চলিক দলগুলো একটা বিরাট ফ্যাক্টর, এবং বিজেপির যে হিন্দুত্বের এজেন্ডার যে ন্যারেটিভ বিজেপির, সেটার মোকাবিলায় কংগ্রেস একটা ন্যারেটিভ দাঁড় করাতে পারছে না। কিন্তু আঞ্চলিক দলগুলোর সঙ্গে যদি কংগ্রেস মিলে যায় তাহলে আপনারা ভোটের প্যাটার্নটা দেখুন। সারা দেশে মোট ভোটের 42% পেয়ে থাকে এনডিএ জোট, বিজেপি একা পেয়ে থাকে 36%। সারা দেশে গত 2024 সালের নির্বাচনে দেখা গেছে কংগ্রেস পেয়েছে 21% ভোট এবং কংগ্রেস জোট যেটা ইন্ডিয়া জোট পেয়েছে 40% ভোট। অর্থাৎ মাত্র 2% ভোটের পার্থক্য বিজেপি জোট এবং কংগ্রেস জোটের মধ্যে, এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে মাত্র 2% পার্থক্য। অর্থাৎ এই 2% পার্থক্যই এতগুলো সিট বিজেপিকে জেতাচ্ছে। এই 2% পার্থক্যে কেন এতটা সিট বিজেপি পেয়ে গেল? এর কারণ হলো বিরোধীরা অনেক ক্ষেত্রে ঐক্যবদ্ধ নয়। এবং অমিত শাহ এটা খুব ভালো করে জানেন। অমিত শাহ এটা খুব ভালো করে কীভাবে তিনি সিটগুলোকে আনতে হয়। অমিত শাহ জানেন যে আমার এই ভোটের মধ্যে আমার এই সিটটা আনতে হবে, এবং তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে কাজগুলো করেন। যখন দরকার পড়ে তিনি ছোট ছোট দলের সঙ্গে আতাত করেছেন। আম পার্টি, কি পার্টি, এগুলো ছোট ছোট পার্টি আছে, কুর্মী পার্টি, রাজভর পার্টি, এইগুলো ছোট ছোট পার্টির সঙ্গে বিজেপি আতাত রয়েছে স্থানীয়ভাবে। এদের একটা ভোট ব্যাঙ্ক আছে, প্রতিটি আসনে 20,000 30,000। আপনারা তো জানেন 30,000 ভোট একটা বিরাট ফারাক তৈরি করতে পারে। এই যে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, প্রায় 30টি আসনে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের পার্থক্য 5,000 থেকে কম। কিন্তু তৃণমূল জিতেছে এরকম আসনও সবটিতেই 5,000-এর বেশি। তো এগুলো থাকে, ক্যালকুলেশন থাকে নির্বাচনে। তো এই গণিতটাকে বুঝতে গেলে এখন যেগুলো রিজিওনাল পার্টি যেগুলো আছে, এগুলো এখন বাধ্য হচ্ছে কংগ্রেসের সঙ্গে আসতে। কেজরিওয়ালেরও সুর আস্তে আস্তে নরম হচ্ছে, যদি এখনও হয়নি। তো আগামী 2029 সালের যে নির্বাচন হতে যাচ্ছে, উত্তরপ্রদেশের নির্বাচনে তো আমি এখনই বলে দিচ্ছি যে এখানে বিজেপি জয়লাভ করবে এবং সাংঘাতিকভাবে পর্যদস্ত হবে অখিলেশ যাদব, যেটা পশ্চিমবঙ্গের মডেল দেখানো হবে। এবং 2029 সালের নির্বাচনটা কি হবে এটাই দেখার বিষয়। বিরোধীরা কি এই নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি করবে না?
যদি করে তাহলে হয়তো সংঘবদ্ধভাবে একটা ইন্ডিয়া জোট আমরা দেখব, আর যদি না করে তাহলে আমরা দেশে আরেকটা অন্য একটা রাজনৈতিক পরিস্থিতি আমরা 2029 সালে দেখতে পারি। তবে সব কিছু নির্ভর করছে উত্তরপ্রদেশের নির্বাচনের উপর, যেটা কয়েক মাস পরেই হবে। এবং এই যে ক্ষেত্রীয় এবং আঞ্চলিক দলগুলো এবার কংগ্রেসের সঙ্গে কতটুকু সম্পর্কে আসে, এটাই দেখার বিষয়। এবং কংগ্রেস এই আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোটকে কতটুকু এগিয়ে নিতে পারে। যদিও রাহুল গান্ধী বলেছেন যে প্রতিটি আঞ্চলিক দলকে আহ্বান করেছেন জোটবদ্ধ হওয়ার জন্য, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। এবং নিজের স্বার্থে নিজের অস্তিত্বের তাগিদে এখন কংগ্রেসের শরণাপন্ন হচ্ছে আঞ্চলিক দলগুলি। যে দলগুলি কংগ্রেসকে নিয়ে হাসি ঠাট্টা মশকরা করে আসছে এতদিন থেকে, তারাই এখন কংগ্রেসের সঙ্গে আসছে। এটাও কিন্তু দেশের রাজনীতির জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা এবং একটা ইঙ্গিতবাহী একটা ঘটনা।